হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবারও ফিরে আসলাম আমাদের রিভিশন ক্লাসে। ফার্স্ট চ্যাপ্টার রিভিশন ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারে গতদিন যে রিভিশন ক্লাসটা হয়েছিল সেই রিভিশন ক্লাসে আমরা যে জিনিসগুলো আমরা পড়িয়েছিলাম, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তার মধ্যে ছিল হিস্ট্রি অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। আরেকটা আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রোল অফ কম্পিউটার ইন নার্সিং, তাই না? তাদের নিশ্চয়ই মনে আছে এই টপিক দুটো। তো আজকে আমি বাকিগুলো কভার করার চেষ্টা করব। তোমরা আশা করি তোমরা এই ভিডিওটা ফলো করবে। এই ভিডিওটা পাওয়ার পরে তোমরা নোট দেখে নোটের সাথে মিলিয়ে তোমরা পড়াগুলো করবে। এবং নোটগুলোতে তোমরা এর আগেও দেখেছো যে আমি যে নোট পাঠিয়েছি তোমাদেরকে, সেখানে আমি টেক্সট মার্ক করে দিয়েছি যে অংশটুকু পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিটা হয়ে যাবে। তো আসো আমরা আজকে শুরু করি বাকিটা ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের। গতদিন আমরা কম্পিউটারের আবিষ্কার অর্থাৎ হিস্ট্রি অফ কম্পিউটার এবং ইন্টারনেটের যে ইনভেনশন তা আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখো আমাদের কম্পিউটার হিস্ট্রির মধ্যে আরেকটু পড়তে হবে। সেটা কি আমাদের নোটের মধ্যেই দেওয়া আছে। দেখো যে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ কম্পিউটারের শ্রেণী বিভাগ। প্রথমে দেখো এখানে আমরা কতগুলো ক্যাটাগরিতে কম্পিউটারগুলোকে ভাগ করেছি। তার মধ্যে এ এবং বি এই দুটো ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরিটা কি? অ্যাকর্ডিং টু ফাংশনালিটিস কম্পিউটার আর ক্লাসিফাইড অ্যাজ, অর্থাৎ ফাংশনালিটির ওপর ডিপেন্ড করে আমরা কম্পিউটারকে প্রধানত তিনটা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল কি অ্যানালগ কম্পিউটার, নাম্বার এ অ্যানালগ কম্পিউটার, বি ডিজিটাল কম্পিউটার, অ্যান্ড সি হাইব্রিড কম্পিউটার। দেন দ্য সেকেন্ড ক্যাটাগরি ছিল কি আমাদের অন দ্য বেসিস অফ সাইজ, অর্থাৎ কম্পিউটারের সাইজের উপর ভিত্তি করে আবার আমরা এই কম্পিউটারকে তিনটা ভাগে ভাগ করেছিলাম। সেগুলো ছিল কি? সেগুলোর দেখো, নাম্বার এ সুপার কম্পিউটার, বি মেইন ফ্রেম কম্পিউটার, অ্যান্ড সি মিনি কম্পিউটার। অর্থাৎ সাইজের উপর ভিত্তি করে আমরা কম্পিউটারকে তিনভাবে ক্লাসিফাইড করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সুপার কম্পিউটার, যা কিনা অনেক ডাটাবেস দিয়ে কাজ করতে সক্ষম। এগুলো সাধারণত এগুলো ব্যবহার হয় তোমার বিভিন্ন ধরনের সায়েন্টিফিক কাজে, বিশেষ করে তোমার মহাকাশ গবেষণায় এই সুপার কম্পিউটারগুলো বেশি ইউজ হয়। নাসা যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটায় এরকম সুপার কম্পিউটার তারা ব্যবহার করে। সেক্ষেত্রে গ্রহ এবং নক্ষত্রের দূরত্ব নির্ণয় করার জন্য সাধারণত এরকম সুপার কম্পিউটারগুলোকে তারা ইউজ করে থাকে। এই গেল আমাদের কম্পিউটারের কিভাবে আমরা কম্পিউটারকে ক্লাসিফিকেশন করতে পারি। এখন আমরা চলে আসি কম্পিউটার জেনারেশন, অর্থাৎ কম্পিউটারের প্রারম্ভিক শুরু থেকে এই পর্যন্ত যে কম্পিউটারগুলো আমাদের আবিষ্কৃত হয়েছে সেগুলো হচ্ছে কম্পিউটারের জেনারেশন বলতে আমরা তো নিজেরাই বুঝি যে আমরা অনেকেই বলি নেক্সট জেনারেশন, লাস্ট জেনারেশন। হ্যাঁ, এই যে আমরা যারা আছি তারা হচ্ছে কি প্রেজেন্ট জেনারেশন। এরপরে আমাদের যে ছেলেমেয়েরা এরা হচ্ছে নেক্সট জেনারেশন। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে জিনিসটা বললাম, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলেছে কম্পিউটার জেনারেশন।
Developments over the years have resulted in machines which greatly increased speed, storage, memory and computer power. অর্থাৎ তোমার কতগুলো জিনিসের ডেভেলপমেন্টের সাথে দিনে দিনে যে ডেভেলপমেন্ট ঘটেছে সেই ডেভেলপমেন্টগুলো ঘটার ফলেই কম্পিউটারের কী হচ্ছে, কম্পিউটার সেই জিনিসগুলো ডেভেলপমেন্টের সাথে সাথেও কম্পিউটারের কোন দিকগুলো ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো হচ্ছে বেড়েছে, ডেভেলপমেন্ট গ্রেটলি ইনক্রিজ হচ্ছে খুব খুব বেশি মাত্রায় যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে কম্পিউটারের সেগুলো হচ্ছে স্পিড, কম্পিউটারের স্পিড বেড়েছে, স্টোরেজ অর্থাৎ এর যে সংরক্ষণ করার যে ক্ষমতা, এই স্টোরেজ ক্ষমতা অনেক বেড়েছে এখন, মেমোরি অ্যান্ড কম্পিউটিং পাওয়ার, এর মেমোরি এবং কম্পিউটিং করার ক্ষমতা অর্থাৎ এর গণনা করার ক্ষমতা বা এর কাজ করার ক্ষমতাটাও কিন্তু অনেক গুণে বেড়েছে। এখন দেখো তার একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদেরকে দিই। 1993-তে যে কম্পিউটার আমার ছিল সেই কম্পিউটারের যে হার্ড ড্রাইভ, সেই হার্ড ড্রাইভের মেমোরি ছিল মাত্র 365 মেগাবাইট, 365 মেগাবাইট। এখন তুমি চিন্তা করো যে একটা পেন ড্রাইভও কিন্তু 64 জিবি পর্যন্ত এখন তুমি পাওয়া, আর এখন হার্ড ড্রাইভ সেটা তো 1 টেরা 2 টেরা পর্যন্ত পাওয়া যাচ্ছে। তার মানে কি 1 টেরা হার্ড ড্রাইভ মিনস যে ওখানে 1000 জিবি মেমোরি বা স্টোরেজ ক্ষমতা তার আছে। তোমরা নিশ্চয়ই টার্মগুলো মনে আছে, 1 MB ইকুয়াল টু কত কেবি, আমি তোমাদেরকে এখানে আরেকবার রিভিউ করে দেব। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে আমাদের ধীরে ধীরে যে পরিবর্তনগুলো এসছে কম্পিউটারের ডেভেলপমেন্টে, সেগুলো খুব দ্রুত যে পরিবর্তনগুলো এসছে কম্পিউটারের সেগুলো হচ্ছে এর স্পিড, এর স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড কম্পিউটিং পাওয়ার। তারপর কী বলছে দেখো, the development were so far reaching and numerous that they are generally categorized by generation. এই ডেভেলপমেন্টগুলোর উপর ভিত্তি করেই কম্পিউটারের এই যে ডেভেলপমেন্ট হয়েছে দিনে দিনে, এই ডেভেলপমেন্টগুলোর উপর ভিত্তি করে কম্পিউটারগুলোকে বিভিন্ন জেনারেশনে বিভক্ত করা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে। Each generation is initiated by significant advance in computer hardware or computer software. অর্থাৎ প্রত্যেকটা জেনারেশন, এখানে যে জেনারেশনগুলো ভাগ করা হয়েছে সেই জেনারেশনগুলো ভাগ করার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্ব দেওয়া হয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে দেখো কি কম্পিউটারের হার্ডওয়্যার অথবা কম্পিউটারের সফটওয়্যারের উপরে ভিত্তি করে সাধারণত এই জেনারেশনগুলোকে বিভক্ত করা হয়েছে। সো আমরা এখন দেখি যে কম্পিউটারকে আমরা কয়টা জেনারেশনে বিভক্ত করতে পারি। তো দেখো প্রথমে যেটা আছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, অর্থাৎ ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এটা ব্যাপটিক্যাল ছিল, অর্থাৎ এটা এক্সিস্ট করেছিল, এটা মার্কেটে ছিল হচ্ছে বা ইউজ করা হয়েছিল, তোমরা বলতে পারো সেটা হচ্ছে এটা শুরু হয় 1941 থেকে 1959 পর্যন্ত এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটারগুলো ব্যবহার হয়েছিল। এখন আমরা দেখব যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার এর ভেতরের হার্ডওয়্যারগুলো কী কী ছিল, এবং পরবর্তীতে সেকেন্ড জেনারেশনে যে দেখব আমরা যে
এগুলো রিপ্লেস হয়ে আরও কীভাবে তারা কম্পিউটারগুলোকে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারগুলোকে কীভাবে তারা আরও উন্নত করেছে, আরও ডেভেলপ করেছে, তাই না? তো দেখো এখানে বলছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার্স utilized vacuum tube in their circuitry and for storage of data and instruction. অর্থাৎ ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে সামথিং এরকম টিউব লাইট দিস ইজ সামথিং লাইক এরকম টিউব লাইট বাল্ব প্রথমে ব্যবহার করা হতো কী জন্য? সেটা ব্যবহার করা হতো যে ফর স্টোরেজ অফ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন, অর্থাৎ ডাটা স্টোরেজ করার জন্য এবং তুমি যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন দেবা সেই ইনস্ট্রাকশনটা ইনপুটটা নেওয়ার জন্য। এখন দেখো এই ফার্স্ট জেনারেশনের এই যে কম্পিউটারে এই যে ভ্যাকুয়াম টিউব ইউজ হয়েছিল, এই ইউজ হওয়ার ফলে কিছু কিছু অসুবিধা তখন সেই কম্পিউটারগুলোতে যারা ইউজার ছিল তারা সেগুলো জানালো। সেগুলো কি? দ্য ভ্যাকুয়াম টিউব ওয়াজ বাল্কি, অর্থাৎ এই যে ভ্যাকুয়াম টিউবগুলো আসলে এই ভ্যাকুয়াম টিউবগুলো এই ধরনের ভ্যাকুয়াম টিউব যেগুলো ব্যবহার করা হতো, এই ভ্যাকুয়াম টিউবগুলো অনেক বেশ বড় ছিল, এগুলো অনেক স্পেস নিত এবং এগুলো আরেকটা যেটা সমস্যা ছিল সেটা কি দেখো, caused tremendous হিট প্রবলেম। অর্থাৎ এই টিউবগুলোতে যখন ব্যবহারকারীরা ব্যবহার করতো ফার্স্ট জেনারেশন কম্পিউটার, তখন ওই টিউবগুলো অত্যন্ত গরম হয়ে যেত। এটা ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের একটা ল্যাকিংস, অর্থাৎ দুর্বলতা বলতে পারো তোমরা। হ্যাঁ, ম্যাগনেটিক কোর বলতে বোঝায় এই ধরনের ম্যাগনেটিক কিছু কোর তখন কি করলো, এই টিউবটাকে রিপ্লেস করলো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারগুলোকে আর একটু ভালো পারফর্ম করার জন্য। যখন তারা কাস্টমার এন্ড থেকে বা ইউজার এন্ড থেকে এই ফিডব্যাকগুলো পেলো যে টিউবগুলো কম্পিউটার যতক্ষণ ব্যবহার করা হচ্ছে টিউবগুলো ভীষণ গরম হয়ে যাচ্ছে, তো তখন যারা ম্যানুফ্যাকচারার অর্থাৎ যারা ফার্স্ট জেনারেশনের কম্পিউটার তৈরি করতো, তখন তারা এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য তারা কী করলো, একটা ম্যাগনেটিক কোর দ্বারা এই টিউবগুলোকে রিপ্লেস করলো, অর্থাৎ এই টিউবগুলোর বদলে তারা ইউজ করলো ম্যাগনেটিক কোর। কি বলতে থাকো, ম্যাগনেটিক কোর্স বিগান টু রিপ্লেস ভ্যাকুয়াম টিউবস অ্যাজ দ্য প্রিন্সিপাল মেমোরি ডিভাইস ইন দ্য আর্লি মেশিন। অর্থাৎ এই ধরনের পুরনো যে ফার্স্ট জেনারেশনে আমাদের কম্পিউটারগুলো ছিল, সেই কম্পিউটারগুলোতে এই প্রবলেমটা সলভ করার জন্য এই ম্যাগনেটিক কোর এখানে ব্যবহার হতে শুরু করলো। তারপর দেখো কী বলেছে, এক্সাম্পল দিয়েছে কিছু ফার্স্ট জেনারেশন কম্পিউটারের। এক্সাম্পল অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার আর IBM 650, তাহলে দেখো এক্সাম্পল অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি? সেটা ছিল IBM যে কোম্পানি আছে, IBM যে কম্পিউটার নির্মাতা আছে, তারা তখন তৈরি করেছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেটার নাম ছিল IBM
650 দেন তাদের আরও বেশ কিছু মডেল তারা আবিষ্কার করেছিল, যেটা ছিল IBM 705 অ্যান্ড লাস্ট তাদের যেটা ছিল লাস্ট ভার্সন, অর্থাৎ শেষ পর্যন্ত তারা যেটা তৈরি করেছিল লাস্ট ফার্স্ট জেনারেশন কম্পিউটার জেনারেটেড বাই দ্য IBM কোম্পানি ওয়াজ IBM 709. IBM 709. IBM 709. Not only that, sorry, এরপরেও আমাদের তারা আরও দুটো কম্পিউটার তারা ফার্স্ট জেনারেশনের কম্পিউটার তারা বাজারে নিয়ে আসে। তাদের সেগুলো ছিল Mark II এবং Mark III. So that was the first generation computer. তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে আমরা কি দেখলাম? ফার্স্ট জেনারেশন কম্পিউটারে দেখলাম যে আমরা সেখানে মেমোরি স্টোরেজ এবং মেমোরি স্টোরেজ এবং ইনস্ট্রাকশনের জন্য প্রথম দিকে কিছু টিপ ব্যবহার করা হতো, কিন্তু যখন দেখা গেল এই যারা ইউজার ক্লায়েন্টস তারা যখন কমপ্লেন করছে যে এই টিপগুলো খুব বেশি পরিমাণে গরম হয়ে যাচ্ছে, তখন সেখানে IBM কোম্পানি কী করলো, সেই টিউবের জায়গায় ম্যাগনেটিক কোর তারা ইউজ করতে শুরু করলো। এবং এক্সাম্পল হিসেবে আমি তো আপনাদেরকে কতগুলো নাম IBM কোম্পানি ফার্স্ট জেনারেশন কম্পিউটারের কতগুলো নাম আমি তোমাদেরকে দিলাম। নেক্সট যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার। এর সময়কাল ছিল দেখো 1960 to 1965, অর্থাৎ খুব বেশি সময় কিন্তু এই সেকেন্ড জেনারেশন কম্পিউটারটা ইউজ হয়নি, বা এরা খুব বেশি দিন মার্কেটে ছিল না, কেননা তখন কম্পিউটারের উন্নতিটা আসলে এত তাড়াতাড়ি হচ্ছিল যে এই একটা জেনারেশন তখন খুব বেশি দিন আর থাকেনি। একটা জেনারেশনের কম্পিউটার বাজারে বা ইউজার এন্ডের কাছে, যারা ব্যবহারকারী তাদের কাছে কিন্তু থাকেনি। ধরো আমার কথায়, আমি সেই কম্পিউটারটা যখন আমার কম্পিউটারটা ছিল একদম প্রথম দিকে যে কম্পিউটার, সেটা ছিল 365 মেমোরি হার্ড ডিস্কের একটা কম্পিউটার। এর ঠিক 3-4 বছর পরেই কিন্তু আমি আরেকটা কম্পিউটার কিনলাম, যেটা আরও একটু ডেভেলপড, আরও বেশি ভালো, আরও বেশি তার স্পিড এবং তার রেজুলেশন অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার। তো এই জন্যই দেখো যে এই যে কম্পিউটারে খুব তাড়াতাড়ি ইন্টারনাল যে পার্টসগুলো আছে এবং এর যে পারফরমেন্স আছে, এই ইন্টারনাল পার্টস এবং পারফরমেন্সগুলো এত দ্রুত যারা তৈরি করে তারা এত দ্রুত ডেভেলপ করছিল যে এই জন্যই একটা জেনারেশনের কম্পিউটার খুব বেশি দিন কিন্তু সার্ভাইভ করতে পারেনি। দেখো কি বলেছে এখানে, ইন দ্য সেকেন্ড জেনারেশন কম্পিউটার ভ্যাকুয়াম টিউবস ইজ replaced by the transistors. Manufacturers began producing business-oriented computer with more efficient storage and faster input and output capabilities. Second generation computer were reliable, compact in size. অর্থাৎ যেখানে যা বলা হয়েছে যে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে আমরা কী দেখেছিলাম, ম্যাগনেটিক কোর ইউজ করেছিল IBM। সেখানে সেটাকে রিপ্লেস করে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ম্যানুফ্যাকচারাররা যারা তৈরি করে কম্পিউটার, তারা সেখানে কী করলো, ম্যাগনেটিক কোরটাকে রিপ্লেস করলো কী দিয়ে, সেটা হচ্ছে ট্রানজিস্টরস দিয়ে। তোমরা যদি দেখো কোনো ইলেকট্রনিক গুডস তোমার মোবাইল যদি তুমি কোনো সময় রিপেয়ারের দোকানে যাও, তাহলে দেখবা মোবাইলটা যখন খোলা হয় তখন ছোট্ট
একটা জাস্ট লাইক একটা বোর্ডের মধ্যে সামথিং ছোট্ট ছোট্ট এরকম ট্রানজিস্টার লাগানো থাকে। এবং এই ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো কিন্তু এই ছোটো ছোটো ট্রান্সগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের জন্য অত্যন্ত সহায়ক। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহের জন্য এবং অত্যন্ত সহায়ক, এবং এরা খুব দ্রুত কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো তখন ব্যবহার হয়, ধরো হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর, এগুলোতে যে বিদ্যুৎ এর প্রয়োজন হয় সেটা সঠিকভাবে এই সার্কিট ইউজ করার ফলে, ট্রানজিস্টার ইউজের ফলে তখন এই বিদ্যুৎ প্রবাহটা কম্পিউটার হার্ডওয়্যারে আরও দ্রুত প্রবাহিত হওয়ার একটা সুযোগ হয়ে গেল। এবং তার ফলে হলো কি, সেই হার্ডওয়্যারের যে পারফরমেন্স সেটা আরও অনেক বৃদ্ধি পেল। এবং তখন যখন দেখলো যে ম্যানুফ্যাকচার অর্থাৎ তৈরিকৃত যে কম্পিউটার তৈরি করে যে কোম্পানিগুলো যখন দেখলো যে এই কম্পিউটারগুলো খুব ভালো পারফর্ম করছে, খুবই ভালো পারফর্ম করছে, মানে আগে ফার্স্ট জেনারেশনের চেয়ে যথেষ্ট ভালো পারফর্ম করছে, তখন তারা ইনিশিয়েটিভ নিল যে এই কম্পিউটারগুলো তারা বিজনেস ওরিয়েন্টেড কম্পিউটার তৈরি করতে তখন শুরু করলো। কি বলছে এখন দেখো, এই সেকেন্ড জেনারেশন কম্পিউটারের ফলে এগুলোর যে বৈশিষ্ট্য ছিল এগুলো ফার্স্ট জেনারেশন থেকে অনেক বেশি এফিশিয়েন্ট ছিল, স্টোরেজ করার ক্ষমতা ছিল অনেক বেশি, এবং ইনপুট নিতেও আরও অনেক দ্রুত। যার কারণে কি হলো, যারা কম্পিউটার তৈরি করে, এই সেকেন্ড জেনারেশনের কম্পিউটার তৈরি করতে শুরু করলো, তারা তখন চিন্তা করলো আমরা এখন বিজনেস ওরিয়েন্টেড কম্পিউটার তৈরি করতে পারি। যা ছিল কি দেখো, সেকেন্ড জেনারেশন জেনারেশনের কম্পিউটারগুলো ছিল কি মোর রিলায়েবল, অর্থাৎ এগুলো ইউজারদের কাছে আরও রিলায়েবল, মানে সেখান থেকে যে সে ডাটাটা আউটপুটটা পাবে সেটা যাতে সঠিক হয়, সঠিক পাবে, এই জন্য সঠিক মতো পায়, সেজন্য কম্পিউটারগুলোকে সেভাবে তৈরি করা হলো। যে রিলায়েবল মানে যাতে যার উপরে আস্থা রাখা যায়। রিলায়েবল, কম্প্যাক্ট ইন সাইজ মানে আগের যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার ছিল এগুলোর আকৃতি কিন্তু অনেক বড় বড় ছিল। আমি তোমাদেরকে ছবি সেন্ড করব, আমার এই ভিডিও লেকচারের সাথে আমি প্রত্যেকটা জেনারেশনের কম্পিউটারের ছবি আমি তোমাদেরকে পাঠাবো, দেখলেই তোমরা একটা থেকে আরেকটা পার্থক্য, সাইজের পার্থক্য তোমরা বুঝতে পারবে। দেন আমরা চলে যাই কি থার্ড জেনারেশন কম্পিউটার। এই থার্ড জেনারেশন কম্পিউটারের ব্যাপ্তিকাল কত ছিল দেখো, 1965 to 1971, অর্থাৎ এই থার্ড জেনারেশনের কম্পিউটারও কিন্তু খুব বেশি দিন মার্কেটে সার্ভাইভ করতে পারেনি। কেননা যখনই এগুলোর ম্যানুফ্যাকচারার সবসময় চেষ্টা করে যে আমরা যে কম্পিউটারটা বাজারে তৈরি করে ছাড়লাম এর চেয়েও আরও অধিক গুণসম্পন্ন কম্পিউটার আমরা খুব দ্রুত মার্কেটে যাব। এটা হচ্ছে একটা বিজনেস পলিসি। অ্যাকচুয়ালি তাদের বিজনেস মার্কেটটাকে বাড়ানোর জন্য সাধারণত এই পলিসিটা তারা গ্রহণ করে। তো তারই ধারাবাহিকতায় দেখো আমাদের যেটা আসছিল, আমরা দেখি এখন থার্ড জেনারেশন কম্পিউটার। থার্ড জেনারেশন কম্পিউটারের যে
বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো দেখো। থার্ড জেনারেশন কম্পিউটার ওয়্যার categorized by increased input output storage and processing capabilities। অর্থাৎ থার্ড জেনারেশনের কম্পিউটারগুলো সাধারণত থার্ড জেনারেশনের কম্পিউটারগুলোকে এগুলো আবার ক্যাটাগরাইজ করলো ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা, সেটা কিসের উপর ভিত্তি করে? ইনক্রিজড ইনপুট আউটপুট স্টোরেজ, অর্থাৎ ইনপুট আউটপুট যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটার উপর ভিত্তি করে, স্টোরেজের উপর ভিত্তি করে, অ্যান্ড প্রসেসিং ক্যাপাবিলিটিস উপরে ভিত্তি করে। অর্থাৎ তুমি একটা ইনস্ট্রাকশন দিলাম কম্পিউটারকে, সেই কম্পিউটার কত দ্রুত ইনস্ট্রাকশন তোমাকে সেই ইনস্ট্রাকশনটা নিয়ে তোমাকে আউটপুটটা দিতে পারলো, সেটার উপরে এই থার্ড জেনারেশনের কম্পিউটারগুলো বিভিন্ন ক্যাটাগরিজে বিভক্ত ছিল। ইনপুট আউটপুট ডিভাইস কুড কমিউনিকেট উইথ কম্পিউটার্স ওভার ডিস্টেন্স ভায়া অর্ডিনারি টেলিফোন লাইন্স। এটা আর একটা নতুন সংযোজন ঘটলো, অর্থাৎ ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে, ইনপুট আউটপুট ডিভাইস তোমরা নিশ্চয়ই পড়েছো। ইনপুট ডিভাইসের মধ্যে যেগুলো দিয়ে আমরা সাধারণত কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি, এবং আউটপুট ডিভাইস আমাদের হচ্ছে কি, আউটপুট ডিভাইসের যেগুলো আমরা ইনস্ট্রাকশনটা দিলাম সেই ইনস্ট্রাকশনটা আমরা যেটা থেকে পেয়ে থাকি সেটাই হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তো কম্পিউটারের মেইন ইনপুট ডিভাইস তোমাদের মনে আছে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে keyboard is one of the main input device for a computer, and the output device তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি পড়িয়েছিলাম যে আউটপুট ডিভাইস হতে পারে আমাদের প্রিন্টার। আমরা একটা কিছু ডকুমেন্টস হয়তো কিবোর্ডের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে তৈরি করলাম, সেই ডকুমেন্টসটার আউটপুট আমরা যদি নিতে চাই তাহলে প্রিন্টারের মাধ্যমে সেইটা নেওয়া সম্ভব। এখন তোমরা দেখছো যে আগের কম্পিউটারগুলোতে এগুলো কিন্তু আলাদাভাবে, অর্থাৎ কম্পিউটারের সাথে এই কিবোর্ড এবং এই প্রিন্টার এগুলো যুক্ত করাটা একটু একটু ডিফিকাল্ট ছিল। পরবর্তীতে কম্পিউটার নির্মাতারা, সেখানে যারা কম্পিউটার তৈরি করে, তারা এগুলো একটা রেভলিউশনারাইজ মানে তারা নিয়ে আসলো যে এই ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোকে দূর থেকে এগুলোকে সংযোগ প্রদান করা সম্ভব। সেটা কিসের মাধ্যমে দেখো, ভায়া অর্ডিনারি টেলিফোন লাইন্স। অর্থাৎ আমাদের বাসায় যে টেলিফোন লাইনগুলো আছে, এই টেলিফোন লাইনগুলো ব্যবহার করে এই ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে একসাথে সংযোগ করা হলো। সেটা কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারগুলোর মধ্যে। এটা হয়তো তোমরা এখন আর দেখবে না, তবে আমি দেখেছি। সেটা হচ্ছে বিভিন্ন সেই সময়ে যে অর্গানাইজেশন ছিল, রাশিয়া ইউনিভার্সিটির যে ফার্স্ট যে কম্পিউটার সায়েন্সের যে কম্পিউটারগুলো ইউজ করা হতো, সেখানে টেলিফোন ওয়্যারের মাধ্যমে, টেলিফোনের তারের মতো সেম কেবল দিয়ে এই একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটারের সাথে হয়তো একটা বা দুইটো প্রিন্টার কানেক্ট করা যেত। এটা হচ্ছে তোমার থার্ড জেনারেশন কম্পিউটারের একটা চেঞ্জ বা রেভলিউশন বলতে পারো। দেন আমরা আসি ফোর্থ জেনারেশন কম্পিউটার, যেটার ব্যাপ্তিকাল ছিল 1975 to 1989। 1975 to 1989 ফোর্থ জেনারেশন কম্পিউটারের আমরা জানলাম ব্যাপ্তিকাল ছিল হচ্ছে 1975 to 1989। এখন আমরা দেখি যে থার্ড জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন কম্পিউটার যখন ম্যানুফ্যাকচারাররা তৈরি করলো, তাতে তারা কী ডেভেলপমেন্ট নিয়ে আসলো। Fourth generation computer are
আইসিস উইথ ভিএলএসআই টেকনোলজি, অর্থাৎ এগুলোতে একটা নতুন টেকনোলজি তারা ইউজ করলো, যেটা যেটা কিনা হচ্ছে তোমার একটা হচ্ছে আইসি ইন্টারনাল সার্কিট এবং ভিএলএসআই তোমরা মনে রাখবে এটার আমি অ্যাব্রিভিয়েশনটা আমি যখন নোটটা তোমাদেরকে পাঠাবো তার পাশে আমি লিখে দেব। VLSI আর একটা কি টেকনোলজি তারা ইউজ করলো, সেটা হচ্ছে ICS। এই দুটো টেকনোলজি আমাদের ফোর্থ জেনারেশন, এই দুটো টেকনোলজি আমাদের ফোর্থ জেনারেশন কম্পিউটারে আমরা ম্যানুফ্যাকচারাররা ইউজ করা শুরু করলো। এর ফলে কী হলো দেখো, আরও কিছু চেঞ্জ, আরও কিছু নতুন নতুন জিনিস তারা এই ফোর্থ জেনারেশন কম্পিউটারে ইউজ করলো ম্যানুফ্যাকচারার, যাতে কম্পিউটার যারা ইউজ করবে তাদের কাছে আরও বেশি রিলায়েবল হয় এবং ইউজার ফ্রেন্ডলি হয়, এবং তারা আরও দ্রুত কম্পিউটারের থেকে আউটপুট পেতে পারে, ইনপুট পেতে পারে। এই জন্য তারা যে জিনিসগুলো তারা ব্যবহার করতে শুরু করলো সেটা হচ্ছে একটা কি মাইক্রো প্রসেসর, সেমিকন্ডাক্টর ফর মেমোরি, অর্থাৎ মেমোরির জন্য তারা এই যে মাইক্রো প্রসেসর বলেছে। আগের কম্পিউটারগুলোতে আগের জেনারেশন কম্পিউটারগুলোতে শুধু প্রসেসর একটাই প্রসেসর ইউজ করা হতো। এই ক্ষেত্রে পরের জেনারেশন অর্থাৎ ফোর্থ জেনারেশন কম্পিউটার থেকে মেইন প্রসেসরের সাথে সাথে আরও বেশ কিছু মাইক্রো প্রসেসর ইউজ করা হয়। এর ফলে হলো কি কম্পিউটারের স্বাভাবিকভাবেই প্রসেসিং স্পিডটা আরও বেড়ে গেল। এবং সেমিকন্ডাক্টর বলেছে, সেমিকন্ডাক্টর হতে তোমরা এখন অনেকেই শুনে থাকবে চিপ, খুব ক্ষুদ্র ইলেকট্রনিক গুডস যেটাকে চিপস বলা হয়, এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে সাধারণত তৈরি হয়। তো এই সেমিকন্ডাক্টর যখন ইউজ করা শুরু করলো আমাদের এই কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো, তখন কিন্তু কম্পিউটারের সাইজটা আরও কম্প্যাক্ট হলো, আরও ছোট হয়ে আসলো। তারপর দেখো কি বলছে, লার্জার ক্যাপাসিটি অফ হার্ড ডিস্ক, যেটা আমি বলেছিলাম যে আমি প্রথম দিকে যে কম্পিউটারটি ইউজ করেছিলাম আর এখন যে কম্পিউটারগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে এই যে তোমার তথ্য ধারণ ক্ষমতা বা হার্ড ডিস্কের যে সাইজ, এটা কিন্তু একটা বিপ্লবিক পরিবর্তন চলে এসছে। এখন সাধারণত তোমরা দেখবা বা তোমরা নিজেরাও যখন কম্পিউটার পারচেজ করবা তখন তোমরা দেখবে বা যে তোমরা মার্কেটে যে 500 জিবির কমে কিন্তু হার্ড ড্রাইভ এখন বাজারে খুব রেয়ার। আমি জানি না এখন 500 জিবিরও পাওয়া যায় কি না, মানে আমার সন্দেহ আছে। এখন সাধারণত 1 টেরার নিচে সাধারণত কোনো হার্ড ড্রাইভ কিন্তু কোনো কম্পিউটারে ইউজ করা হয় না। এবং যেহেতু এখন অনেক সফটওয়্যার ব্যবহার করে মানুষজন, অনেক ধরনের কাজ করে মানুষজন, সে কারণে হার্ড ড্রাইভটা স্বাভাবিকভাবেই যারা ইউজার তারা চায় হার্ড ড্রাইভটার ক্যাপাসিটিটা যেন একটু বেশি হয়। হ্যাঁ, আমার এই ল্যাপটপেরই হার্ড ড্রাইভ হচ্ছে তোমার 1 টেরার মতো, কিন্তু এখন আমার এখানে দেখা গেছে আমি উইন্ডোজ 10 যখন সি ড্রাইভে দিলাম, এই উইন্ডোজ 10 সি ড্রাইভে আমার প্রায় 13 জিবির মতো স্পেস কিন্তু দখল করে ফেললো। এইভাবে প্রতিটা সফটওয়্যার আমি যখন ইনস্টল করি তখন কিন্তু ওই সি ড্রাইভটা বেশ কিছু অংশ দখল করতে থাকে। যেহেতু সি ড্রাইভটাই হচ্ছে পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে চালায়, সুতরাং সি ড্রাইভটা সবসময় স্পেসটাকে বেশি রাখতে হয়। তো
যেহেতু এর আগের ভার্সনের এর আগের জেনারেশনের কম্পিউটারে এই সুবিধাগুলো ছিল না, তাই আমরা ইউজাররা খুব বেশি সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারতাম না। বলছি কি দেখো, লার্জার ক্যাপাসিটি হার্ড ডিস্ক যেটা তোমাদেরকে বললাম, অ্যাজ ইনবিল্ট সেকেন্ডারি স্টোরেজ। এবং এই ফোর্থ জেনারেশনের কম্পিউটারগুলোতে একটা সুবিধা আছে যে তুমি যদি তোমার একটা হার্ড ড্রাইভ তোমার তো আছেই, তুমি যদি মনে করো সেকেন্ডারি আর একটা স্টোরেজ ডিভাইস তুমি সেই তোমার কম্পিউটারের সাথে সংযুক্ত করবা, সেই সুবিধাটাও কিন্তু এই ফোর্থ জেনারেশন কম্পিউটারে তারা নিয়ে আসলো। আমি যে কম্পিউটারটা ইউজ করতাম আমার এখনও মনে আছে, যেটা ছিল আমার থার্ড কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার। সেখানে আমার কিন্তু আমি দুটো হার্ড ড্রাইভ ইউজ করতাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা হার্ড ড্রাইভ আবার পোর্টেবল ছিল, অর্থাৎ কম্পিউটারের যে সিপিইউ আছে এখান থেকে একটা ছোট্ট বাক্সের মধ্যে সে হার্ড ড্রাইভটাকে সংযুক্ত করা যেত এবং সেটাকে সিপিইউর মধ্যে বসিয়ে দেওয়া যেত খুব সহজে, আবার সেটাকে ট্রে থেকে বের করে নেওয়া যেত। এটা পোর্টেবল। আর এখন তো আরও সুবিধা হয়েছে, পোর্টেবল হার্ড ড্রাইভ এত ছোটো হয়ে গেছে যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমার কাছে এখন দুটো পোর্টেবল হার্ড ড্রাইভ আছে, যেটার দুটোই 1 টেরা করে টু টেরার পোর্টেবল হার্ড ড্রাইভ। এগুলো আমার আসলে অনেক দিন আগে কেনা। এখন তো পোর্টেবল হার্ড ড্রাইভ 2 টেরাবাইটের পোর্টেবল হার্ড ড্রাইভ কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশের বাজারে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট কম্পিউটার জেনারেশন অ্যান্ড কম্পিউটার ক্লাসিফিকেশন। সো আমি আরেকবার একটা শর্ট রিভিউ দিয়ে দিই যে ফার্স্টে আমরা কি করলাম, ক্লাসিফিকেশন অফ কম্পিউটারে আমরা যেটা করলাম যে এটাকে দুইটা ভাগে ভাগ করলাম। সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশনালিটির উপর ভিত্তি করে 3 ধরনের আমরা কম্পিউটার এখানে বিভক্ত দেখিয়েছি বা ডিভিশন দেখিয়েছি। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, সেকেন্ডটা হচ্ছে তোমার ডিজিটাল কম্পিউটার, এবং থার্ডটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এবং যে ক্যাটাগরিটা ছিল সেটা কি, অন দ্য বেসিস অফ সাইজ, অর্থাৎ সাইজের উপর ভিত্তি করে আবার কম্পিউটারকে আমরা 3টি ভাগে ভাগ করেছি এখানে। একটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, নেক্সটটা হচ্ছে মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার অ্যান্ড মিনি কম্পিউটার। অ্যান্ড তারপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি, জেনারেশন অফ কম্পিউটার। জেনারেশন কম্পিউটারের মধ্যে আমরা দেখলাম যে কটা জেনারেশন, 4th জেনারেশন কম্পিউটার পর্যন্ত আমরা পড়লাম। তো ফার্স্ট জেনারেশনের ব্যাপটিক্যাল ছিল হচ্ছে আমাদের 1942 থেকে 1959। এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে সাধারণত বাল্বগুলো ব্যবহার করা হতো, যেগুলো ছিল অনেক বড় এবং এটা সমস্যা ছিল, এটা খুব দ্রুত কী হতো, গরম হয়ে যেত, যার ফলে পরবর্তীতে এখানে IBM ম্যাগনেটিক কোর ইউজ করা শুরু করলো। সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলো ছিল আমাদের 1900, ব্যাপটিক্যাল ছিল দেখো 1960 to 1965। এখানে কি করা হলো, ট্রানজিস্টর, তোমার ম্যাগনেটিক কোরের বদলে তারা ম্যানুফ্যাকচার যারা কম্পিউটার তৈরি করে তারা এখানে ট্রানজিস্টর ইউজ করা শুরু করলো, যার ফলে কম্পিউটার যে সেক্টরগুলোতে ডেভেলপ করলো, ইনপুট আউটপুট যে সিস্টেম, স্টোরেজ সিস্টেম, মেমোরি স্টোরেজ সিস্টেম, এগুলোর সক্ষমতা আরও বাড়লো এবং তারা কী করলো, বিজনেস ওরিয়েন্টেড কম্পিউটার তৈরি করা শুরু করলো, যেগুলো ছিল মোর রিলায়েবল, অর্থাৎ তুমি সেই কম্পিউটারটা ইউজ করতে পারো খুব রিলায়েবিলিটির সাথে,
এবং এগুলো ছিল কি কম্প্যাক্ট ইন সাইজ, অর্থাৎ আকারে ছোট ছিল। এবং থার্ড জেনারেশন কম্পিউটার, এটা হচ্ছে ব্যাপ্তিকাল ছিল, এর সময়কাল ছিল 1965 টু 1971। এখানে থার্ড জেনারেশন কম্পিউটারে যে জিনিসটা আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো টেকনোলজিটা চেঞ্জ করলো, সেটা হচ্ছে যে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোকে তারা ওয়্যারের মাধ্যমে সংযুক্ত করার একটা সক্ষমতা নিয়ে এসে দিল, যেটা সিম্পল টেলিফোন কেবলের মাধ্যমেই তুমি অনেক বড় একটা রুমের মধ্যে 3-4টা কম্পিউটারকে একটা বা দুটো প্রিন্টারের সাথে কিন্তু কানেক্ট করা যেত। এবং কানেক্ট করা যেত সেটা কিসের মাধ্যমে? টেলিফোন ওয়্যারের মাধ্যমে। অ্যান্ড লাস্ট অফ অল, ফোর্থ জেনারেশন কম্পিউটার। এবং ফোর্থ জেনারেশন কম্পিউটারে আমাদের কম্পিউটার নির্মাতারা তারা কি এখানে কি ইউজ করলো? তারা ইউজ করতে শুরু করলো মাইক্রো প্রসেসর, সেমিকন্ডাক্টর, হ্যাঁ, এবং এগুলোতে তারা আরও যে স্টোরেজ, কম্পিউটারের যে স্টোরেজ ক্যাপাবিলিটি, এটাকে তারা আরও অনেক বাড়ালো। মাইক্রো প্রসেসর ইউজ করার জন্য এই কম্পিউটারগুলোর প্রসেসিং পাওয়ারটাও আরও অনেক বৃদ্ধি পেল। তো এটা ছিল ফোর্থ জেনারেশন কম্পিউটার, এবং দিস ইজ দ্য লাস্ট অফ ফোর্থ জেনারেশন কম্পিউটার। এখন দেখো, আমরা একটা টপিকস আছে আমাদের ফার্স্ট এই চ্যাপ্টারে, যে রোল অফ কম্পিউটার ইন আওয়ার সোসাইটি। অর্থাৎ আমাদের যে সামাজিক যে ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থায় কম্পিউটারের গুরুত্ব বা ভূমিকাটা কি কি? এডুকেশনে কিন্তু কম্পিউটারের যথেষ্ট ভূমিকা রয়েছে। তারপরে কোন সেক্টরে? হেলথ অ্যান্ড মেডিসিন, যেটা তোমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। নেক্সট হচ্ছে বিজনেসেও এখন তোমরা দেখেছো, তোমরা অনেকেই নিজেই হয়তো এখন অনেকে নিজেই অনলাইনে শপিং করো, তাই না? তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেটের রেভলিউশন এবং কম্পিউটার রেভলিউশন একটা বিশাল বিপ্লব নিয়ে এসে দিয়েছে। তুমি ঘর থেকে বসে ইচ্ছে করলে কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের দ্বারা তুমি পৃথিবীর যে কোনো স্থান থেকে তুমি তোমার পছন্দের জিনিসটি কিন্তু পারচেজ করতে পারো। হ্যাঁ, এর দুটো উদাহরণ, 2-3টা উদাহরণ আমি দিই। এটা হচ্ছে অ্যামাজন একটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট তোমার এই মার্কেট, যেখান থেকে তুমি মানে এমন কোনো জিনিস নাই যেটা তুমি এই অ্যামাজন থেকে কিনতে পারবো না। এটা মূলত পরিচালিত হয় USA থেকে, তবে তুমি বাংলাদেশের থেকেও থার্ড পার্টির মাধ্যমে অ্যামাজন থেকে প্রোডাক্ট তুমি কিনতে পারবে। আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। আর একটা হচ্ছে আমাদের দেশে জনপ্রিয়, সেগুলো আমি বলছি। এটা হচ্ছে আলি এক্সপ্রেস। এই আলি এক্সপ্রেস থেকে তোমার যদি একটা মাল্টি কারেন্সি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে, তাহলে তুমি খুব সহজেই এই আলি এক্সপ্রেস থেকে তোমার পছন্দের অনেক জিনিস আছে, এদের কাছে অনেক জিনিস আছে, মানে তোমার ব্যবহার্য প্রায় সব জিনিসই আছে। কাপড় চোপড় থেকে শুরু করে তোমার শু থেকে শুরু করে ক্রকারিজ ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটিং ডিভাইস, মানে তারপরে ক্লথস। হ্যাঁ, এমন কোনো প্রোডাক্ট নাই যে তারা এই অনলাইনে তারা মানে পারচেস করা যায় না। সেক্ষেত্রে বাংলাদেশে বসে তোমার যদি একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থাকে, তাহলে তুমি এই সাইট থেকে খুব সহজেই তোমার পছন্দের প্রোডাক্টটা তুমি কিনতে পারবে। সো লেটস আমরা দেখি যে রোল অফ কম্পিউটার ইন আওয়ার
সোসাইটি। সোসাইটিতে আসলে আমাদের কম্পিউটারের রোলটা কোন কোন জায়গায়। ফার্স্টে আমরা দেখছি কি নাম্বার ওয়ান দিস ইজ এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু একটা বিশাল বিপ্লব নিয়ে এসে দিয়েছে। সেটা দেখো, getting the right kind of information is a major challenge, as is getting information to make sense. অর্থাৎ তোমরা ধরো একটা নোট তৈরি করবে, সেই নোট তৈরির জন্য তোমাদের কিছু তথ্যের দরকার। সেই তথ্যটা হতে হবে কি সঠিক। এই যে সঠিক তথ্যটা তোমরা পাবে কীভাবে? এই কম্পিউটারের মাধ্যমে তোমরা ইন্টারনেট ব্যবহার করে এই তোমরা যে তথ্যটা চাচ্ছ সেটা কিন্তু সঠিক তথ্যটা পেতে পারো এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে, যেটা কিনা তোমাদের এডুকেশনে একটা বিশালভাবে সাহায্য করছে। দেখো কি বলছে, কলেজ স্টুডেন্টস স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ 5 to 6 hours এ উইক অন দ্য ইন্টারনেট। অর্থাৎ এখন কিন্তু এটা খুব কমন হয়ে গেছে যে কলেজ স্টুডেন্ট আছে যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চায়, তারা দেখা গেছে যে সার্ভে করে যে প্রত্যেকটা এরকম কলেজ স্টুডেন্ট তারা 5 থেকে 6 ঘন্টা ইন্টারনেটে তারা প্রায় বসে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়ার জন্য, অর্থাৎ তাদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় যে তথ্য সেই তথ্য সংগ্রহের জন্য তারা এই ইন্টারনেটে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করে থাকে। দেখো research shows that computer can significantly enhance performance in learning. অর্থাৎ একটা সার্ভে করা হয়েছে, রিসার্চাররা একটা সার্ভে করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে। তারা দেখেছে যে এই ইন্টারনেটটা এই কম্পিউটারটা রিসার্চাররা যেটা দেখেছে, এই কম্পিউটার তোমার লেখাপড়ার ক্ষেত্রে স্টুডেন্ট যারা আছে বিভিন্ন ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশন লেখাপড়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছে। তবে এডুকেশনে এইটুকু যেটুকু পড়লেই হবে। আমি তো টেক্সট মার্ক করেই দেবো তোমাদের যখন নোট পাঠাবো। সেকেন্ড দেখো, হেলথ অ্যান্ড মেডিসিন। নাম্বার 2 আমাদের কি আছে? হেলথ অ্যান্ড মেডিসিন। Health and মেডিসিন। অর্থাৎ তোমার হেলথ এবং মেডিসিনেও কিন্তু কম্পিউটার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কম্পিউটার টেকনোলজি ইজ radically changes the tools of medicine. অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোতে কম্পিউটার একটা কিন্তু বেশ চেঞ্জ নিয়ে এসছে। কেমন? আগে আমাদের মেডিসিন ম্যানুফ্যাকচার যে কোম্পানিগুলো ছিল তারা যে প্রক্রিয়ায় মেডিসিনটা তৈরি করতো, এখন কিন্তু সেটার অনেক চেঞ্জ ঘটে গেছে। এখানে এখন প্রত্যেকটা স্তরে যখন মেডিসিন তৈরি করা হয় প্রত্যেকটা স্তরে তোমার কম্পিউটারকে ব্যবহার করা হয়, যাতে সেই মেডিসিনের মধ্যে ইনগ্রিডিয়েন্ট যেটা ব্যবহৃত হচ্ছে সেটা সঠিক মাত্রায় থাকছে কি না সেটা নির্ণয়ের জন্য কিন্তু কম্পিউটার তারা ব্যবহার করছে।
এবং এর ফলে আমরা যে ড্রাগগুলো এখন যে ড্রাগগুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু অনেকটাই আমাদের বডির জন্য সেফ হচ্ছে। তো এটা একটা বিশাল চেঞ্জ আসলে মেডিসিন অ্যান্ড হেলথের ক্ষেত্রে। দেখো কি বলছে, অল মেডিকেল ইনফরমেশন ক্যান নাও বি digitalized software is now able to compute the risk of a disease। অর্থাৎ এখন আমাদের যে বেশ কিছু মেডিকেল টেকনোলজির যে ইকুইপমেন্টগুলো বেরিয়েছে সেই মেডিকেল টেকনোলজি ইকুইপমেন্টে কম্পিউটার ইউজ করার ফলে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পেতে সক্ষম হচ্ছি। তোমরা নিশ্চয়ই তার খুব সিম্পল আমি 3টা উদাহরণ দেব। ফার্স্ট অফ অল দেখো তোমরা আল্ট্রাসনো এটা কী করা হয়, এটাতে সাধারণত একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে, ফ্রিকোয়েন্সি বিশিষ্ট সাউন্ড ইউজ করে সাধারণত তোমরা দেখবা যে সেখানে ডিসপ্লেতে একটা ইমেজ তোমার পাওয়া যায়। এই আল্ট্রাসনো কিন্তু চিকিৎসা ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে এসছে, যে কোনো ধরনের ডিজিজে সেই ডিজিজটাকে খুব ফাস্টলি ডায়াগনোস করার জন্য আল্ট্রাসনো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ড অফ অল এমআরআই মেশিনের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। এই এমআরআই, সিটি স্ক্যান, এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোতেও কিন্তু প্রত্যেকটাতে কম্পিউটার ইউজ হয়। আমি নিজেই এমআরআই মেশিনের ব্যবহার দেখেছি এবং আমি নিজেও কিছুটা ঘাটাঘাটি করেছি, সুযোগ হয়েছিল বলে। তো সেখানে দেখলাম আমি যে যাদের কম্পিউটারে বেশ ভালো নলেজ আছে তারা কিন্তু এমআরআইয়ের যে টেকনিকগুলো সেগুলো তারা বুঝতে পারবে। তো সেখানে আমার ফাদারের দেখো এমআরআইটা ইউজ হয় কি, যে হঠাৎ ধরো কোনো একজন মানুষ অ্যাক্সিডেন্ট করলো বা কোনো একজন মানুষ হয়তো হার্ট অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে ডাক্তাররা যেটা করে প্রেসক্রাইব করে তারা একটা এমআরআই অর সিটি স্ক্যান করার জন্য। সেটা কী জন্য, তারা দেখতে চায় যে এই যে একটা স্ট্রোক হয়ে গেছে তার হার্টের, এর জন্য তার মস্তিষ্কে কোনো প্রকার ক্ষতি হয়েছে কিনা, যেমন রক্তক্ষরণ হতে পারে অথবা রক্ত জমাট বাঁধতে পারে, ব্লাড ক্লটিং হতে পারে, সেটা আইডেন্টিফাই করার জন্য সাধারণত এই এমআরআই বা সিটি স্ক্যান মেশিনগুলো ইউজ করা হয়ে থাকে। তো এটা এই যে মেডিকেল টেকনোলজি অর্থাৎ হেলথ টেকনোলজিতে একটা বিশাল গুরুত্বপূর্ণ রেভলিউশন অর্থাৎ বিপ্লব নিয়ে এসছে। হ্যাঁ, সো এই পর্যন্ত পড়লেই তোমাদের হবে। আমি নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কম্পিউটার কী রোল প্লে করছে আমরা দেখি একটু। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে কী রোল প্লে করছে তার একটু আগেই তোমাদেরকে বেশ কিছু কথা অলরেডি বলেই ফেলেছি আমি, তাই না? যে যেমন উদাহরণে বললাম যে এখন তুমি ঘরে বসেই হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে অনলাইনে কীভাবে প্রোডাক্ট পারচেস করতে হয়। এটা একটা কিন্তু রেভলিউশন, তাই না? বিজনেসের ক্ষেত্রে এখন যারা বিজনেস করছে তাদের জন্য খুব এটা একটা সুবিধা হয়েছে যে তারা তাদের প্রোডাক্টগুলো কাস্টমার পর্যন্ত খুব সহজেই পৌঁছে দিতে পারছে এই ইন্টারনেটের মাধ্যমে। এই কম্পিউটার আবিষ্কারের ফলে কম্পিউটিং যে রেভলিউশন হয়েছে এর ফলে তাদের নিজস্ব প্রোডাক্টটা তারা তাদের কাস্টমারদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারছে। তোমরা দেখবে যে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ওয়েব পোর্টাল আছে অর্থাৎ ওয়েব পেজ আছে, সেখানে তুমি ঢুকলে তাদের প্রোডাক্টগুলোর ডিটেলস দেখতে পাবা, সেখান থেকে তুমি তোমার অর্ডার মতো তুমি পারচেস করতে পারবা। সেখানে তোমার মূল্য সব দেওয়া থাকে, এভরিথিং দেওয়া থাকে, শুধু তোমাকে ওখান থেকে পারচেস করার জন্য যেটা
তোমাকে ইউজ করতে হয় সেটা হচ্ছে এখন সবচেয়ে ব্যবহৃত হচ্ছে যেটা ই কমার্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। এটা ডোমেস্টিকে যদি তুমি করতে চাও, অর্থাৎ আমাদের দেশের মধ্যে, তাহলে যে কোনো একটা ডোমেস্টিক ডেবিট কার্ড হলে তুমি করতে পারবে। আর ইন্টারন্যাশনালি যদি তুমি করতে চাও, সেক্ষেত্রে তোমার একটা ইন্টারন্যাশনাল মাল্টি কারেন্সি, অর্থাৎ সেখানে কারেন্সিটা হতে হবে মাল্টি কারেন্সি, যেখানে প্রোডাক্টটা তুমি সাধারণত ইন্টারন্যাশনালি কিন্তু কারেন্সি সাধারণত ডলারটাকে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে কাউন্ট করা হয়। এই জন্য মাল্টি কারেন্সি কার্ডগুলোর সাধারণত ডলার দিয়ে পারচেস করতে হয়। এরকম প্রোডাক্টের ক্ষেত্রে তোমার মাল্টি কারেন্সি যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলো আছে সেগুলো দিয়ে এই ধরনের পারচেস করা সম্ভব। তো যাই হোক, আমি ফিরে আসি বিজনেসে। কী রেভলিউশন আমরা পাচ্ছি কম্পিউটারের আবিষ্কারের কারণে। দেখো, বিজনেস clearly see the interest as a way to enhance productivity and competitiveness. Some areas of business that are understanding rapid change are sales and marketing, relating, banking, stock and trading etc. এখানে আমি যেটা বলছি সেটাই এখানে কিন্তু বলা হয়েছে। দেখো যে কি বলেছে, যে ধরো আমারই একটা বিজনেস আছে, এই বিজনেসটাকে আমি আরও এনহ্যান্স করতে চাই, অর্থাৎ বাড়াতে চাই। সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এবং আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো গুণগত মান যদি আমি আরও বাড়াতে চাই, অ্যান্ড কম্পিটিটিভনেস, মার্কেটে যদি আমি কম্পিটিশনে টিকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই কম্পিউটার ইউজটা করতে হবে। কেননা এখন তোমরা জানো যে ওপেন মার্কেট হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কোনো দেশে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করতে পারি ভায়া কি ই কমার্স। সেই জন্য তোমার কোম্পানির প্রোডাক্টগুলোকে যদি তুমি সার্ভাইভ করাতে চাও, এর প্রোডাক্ট কোয়ালিটি যদি বাড়াতে হয়, তাহলে তোমাদের অবশ্যই এই কম্পিউটার এবং ইন্টারনেট এই দুটোর হেল্প নিয়ে তোমাকে যেটা করতে হবে, যে মার্কেটে তুমি যে পণ্যটা তৈরি করছো সেই সমমানের পণ্য অন্য কোনো ব্র্যান্ড যারা অনেক বেশি পরিমাণে বিক্রি করছে, সেটা কেন তাদের প্রোডাক্টটা তোমার প্রোডাক্টের থেকে অনেক বেশি বিক্রি হচ্ছে, সেটা তুমি এই কম্পিউটার ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে তুমি কিন্তু এটা জানতে পারবে। সেটা কী হবে, সেটা হচ্ছে যে তাদের যে ইয়ারলি সেলস কোয়ান্টিটি অথবা একটা কোয়ার্টারের সেলস কোয়ান্টিটি যদি তুমি দেখো, সেই সঙ্গে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখো, যেটা কী অ্যাক্টিভিটিস করছে যার ফলে তাদের প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে তোমার হেল্প নিতে হবে এই ইন্টারনেট এবং কম্পিউটারে। অ্যান্ড লাস্ট আমাদের দেখো রিক্রিয়েশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। রিক্রিয়েশন এবং এন্টারটেনমেন্টের ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার এবং ইন্টারনেট একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে। এখন তোমাদের যাদের অনেকেরই বাসায় একটা কম্পিউটার ডেস্কটপ আছে এবং সেই সঙ্গে যদি একটা সিডি রম থাকে, তাহলে তোমরা খুব সহজেই মার্কেট থেকে যে কোনো ধরনের তোমাদের পছন্দের নাটক হতে পারে, সিনেমা হতে পারে, হ্যাঁ, এগুলো নিয়ে এসে এখন ডিভিডি আছে, ডিভিডি হয়ে গেছে। আগে এই ডিভিডিগুলোর স্টোরেজ ক্যাপাসিটি এখন অনেক বেশি। তো একটা ডিভিডিতেই দেখা যায় যে বাংলাদেশে আমি দেখেছি প্রায় 6টা পর্যন্ত মুভি এখানে তারা প্রডিউস করে, অর্থাৎ একটা ডিভিডি থেকেই তুমি 6টা মুভি এনজয় করতে পারো। তো এটা একটা বিশেষ রেভলিউশন আসলে নিয়ে এসছে কম্পিউটার। আরেকটা হচ্ছে যে এখন ইন্টারনেট থেকেও কিন্তু তুমি এই মুভি নাটক তুমি দেখতে পারবে। এর জন্য বেশ কিছু
এন্টারটেইনিং ওয়েব পোর্টাল আছে এবং চ্যানেলগুলোরও ওয়েব পোর্টাল আছে। তার মধ্যে আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হইচই, একটা ইন্ডিয়ান ওয়েব ওয়েবসাইট। আর তারা হইচইয়ে আমার নিজেরও অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এখানে বাংলা বেশ ভালো ভালো ছবি তুমি দেখতে পারবে। পুরনো দিনের বেশ কিছু ছবি আছে। তাছাড়াও একটা জনপ্রিয়, বেশ ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় বলবো, একটা ওয়েব পোর্টাল আছে, সেটা হচ্ছে নেটফ্লিক্স। এটা ইন্টারনেটের মাধ্যমে তুমি এখান থেকে এনজয় করতে পারো। এখানে তোমার নেটফ্লিক্সেও মুভি আছে, তুমি মুভি এনজয় করতে পারো এখান থেকে। এছাড়াও আরও অনেক ওয়েব পোর্টাল আছে যেখানে তুমি ইন্টারনেট দিয়ে বিভিন্ন ধরনের গেম তুমি অনলাইন গেম খেলতে পারো। তো এই যে এন্টারটেনমেন্ট, এই যে তোমাদের এন্টারটেনমেন্টের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার এবং ইন্টারনেট বেশ একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে, তাই না? আগে আমাদের একটা মুভি দেখতে গেলে সেটা ছিল কি, হয় টেলিভিশনের উপর ডিপেন্ড করতে হতো অথবা সিনেমা হলে যেতে হতো। তো দেখো, তোমরা এখন নিজেরাই দেখবে, আমি জানি না সেইতে যে কয়টা সিনেমা হল ছিল আমি আমার জন্মগ্রহণের পর থেকে দেখে আসছি, তার মধ্যে মোস্ট প্রবাবলি এখন একটা সম্ভবত সার্ভাইভ করছে। সেটা হচ্ছে নিউ মার্কেটের পাশে, আমি জাস্ট রাইট নাও নামটা ভুলে গেছি। হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু এরা বিলুপ্তির পথে। তার কারণটাই হচ্ছে তুমি এখন ঘরে বসে সেই জিনিসগুলো তুমি ইচ্ছা করলেই ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছ। দেখো, ইন মুভিজ কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স freedom to designer to a special effects, and even imaginary character can play a part in making movies, videos and communications. এটা বলেছে যে শুধু আমরা যারা দেখছি ভিউয়ার তারাই না, যারা চলচ্চিত্রগুলো বা ছবিগুলো বা মুভিগুলো তৈরি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা রেভলিউশন নিয়ে এসে দিয়েছে কম্পিউটারগুলো। সেটা কি, তারা তাদের ইচ্ছা মতো বিভিন্ন এই ছবিগুলোতে, মুভিগুলোতে ইফেক্ট, তোমার স্পেশাল ইফেক্ট তোমার দিতে পারছে। তোমরা একটা ছবি সবাই, আমি জানি না সবাই দেখেছো কি না, সেটা হচ্ছে টাইটানিকে যে অ্যানিমেশনগুলো দেওয়া হয়েছে, জাহাজটা যে ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে, এই যে এটা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা। হ্যাঁ, এই ধরনের অনেক মুভি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে অ্যানিমেশন খুব বেশি ইউজ হচ্ছে। এবং শুধু হলিউডের সিনেমাগুলোই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় যে সিনেমাগুলো আছে এগুলোতেও কিন্তু এখন যথেষ্ট পরিমাণে এই অ্যানিমেশন বা কম্পিউটার সফটওয়্যারগুলো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার তৈরি করার জন্য। এই অ্যানিমেটেড তোমার ক্যারেক্টার তৈরি করার জন্য কিন্তু সফটওয়্যার রয়েছে, যেগুলো দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো একটা চরিত্র তুমি তৈরি করতে পারবে। তো এগুলো দেখো, তোমরা যদি কেউ মুভি দেখে থাকো যে সুপারম্যান অথবা আয়রন ম্যান, তারা যে কাজগুলো করে এগুলো সমস্তই অ্যানিমেশনের মাধ্যমে তারা এই মুভিগুলোকে ক্রিয়েট করা হয়। সুপারম্যান এই যে অনেক 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 উপরে উঠতে পারে, এটা করা হয় কি, এটা সফটওয়্যার আছে, স্পেশাল সফটওয়্যার, অ্যানিমেটেড সফটওয়্যার দিয়ে এটা করা হয়। In sports, computer compete statistics, sell tickets, create training program and diets for athletes, and suggest game plan strategies based on the computer and past performance. আচ্ছা, এখানে বলছে যে স্পোর্টসের ক্ষেত্রেও কিন্তু এখন কম্পিউটার একটা দারুণ ভূমিকা পালন করছে। সেটা কি, দেখো, আমাদের
ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝায় যে আমাদের ইন্টারন্যাশনাল যে ক্রিকেট টিমটা আছে, এই ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমটাকে তাদের ফিটনেস ধরে রাখার জন্য তাদের ফিটনেস ধরে রাখার জন্য এবং তাদের রেগুলার প্র্যাকটিসের জন্য এবং মোস্ট অফ অল যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে কোনো ম্যাচ উইন করার জন্য এই কম্পিউটার কিন্তু ইউজ হয়। কীভাবে ইউজ হয় তার এখানে সাধারণত অপোনেন্ট যে দল আছে সেই দলের পারফরমেন্সটাকে রেকর্ডকৃত পারফরমেন্সটা সাধারণত কম্পিউটারে ইনপুট দেওয়া হলে প্রত্যেকটা প্লেয়ারের কী ধরনের তার ব্যাটিং স্ট্র্যাটেজি, কী ধরনের তার বোলিং স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু কম্পিউটার তার ডাটাবেসের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারে এবং অ্যানালাইসিসের মাধ্যমে সে তথ্য প্রদান করে যে তার অপোনেন্ট যে দলটা আছে সেই দলের যে কোনো একটা প্লেয়ারের তার ব্যাটিংয়ে কোন জায়গায় দুর্বলতা রয়েছে বা কোনো বোলার তার বোলিংয়ের কোন জায়গায় দুর্বলতা আছে, এটা কিন্তু খুব সহজেই এখন এই কম্পিউটার ব্যবহারের মাধ্যমে তোমার নির্ণয় করা যায় এবং এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তোমার এই খেলাধুলার ক্ষেত্রে। সো রিক্রিয়েশন অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্টস এটুকু পড়লেই তোমাদের দ্যাট উইল বি এনাফ, তোমাদের ফাইনালের জন্য এটুকু পড়লেই যথেষ্ট। সো আজকে আমি এই যে রিভিশন ক্লাসের সেকেন্ড ক্লাসটা আমি নিলাম, তো সেকেন্ড ক্লাসের মধ্যে যে জিনিসগুলো আমি তোমাদেরকে পড়ালাম এই জিনিসগুলো আমি এই ভিডিওটা তোমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়ার পরপরই কিন্তু তোমরা সকলে খুব ভালো মতো দেখবে। এই ফার্স্ট চ্যাপ্টারের উপরে কিন্তু আমি একটা রিটেন অনলাইন টেস্ট নিব এবং সেখানে আমি আশা করছি যে তোমরা সবাই পার্টিসিপেট করবে অবশ্যই, এবং তোমরা যারা খুব ভালো মতো আমার এই ক্লাসগুলো ফলো করবে তারা কিন্তু আই এম হোপফুল যে তারাই পরীক্ষাগুলোতে কিন্তু ভালো করতে পারবে। এবং আমি কোশ্চিনটা কিন্তু আমি যা পড়ালাম এর বাইরে কিন্তু কোশ্চিন হবে না, কাজেই তোমরা একটু আমার এই ভিডিওগুলোর সাথে আমার পাঠানো নোটগুলো ফলো করবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো এই কামনায় আজকে আমি আমার এই রিভিশন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।